ব্যাপারে তো ওই সময় উনি ডিপ্লয়েডও ছিলেন না কোনো রকম, ওই সময় উনি পিএসও ছিলেন, প্রিন্সিপাল স্টাফ অফিসার ছিলেন, কিউএমজি ছিলেন। কাজে এই হত্যা যে অ্যাকশন, আর্মির অ্যাকশনের সঙ্গে উনি জড়িত ছিলেন না, এবং উনি কোনো জিওসিও ছিলেন না ওই সময়। এটা গেল একটা। 2 নম্বর হলো যে ওনাকে একটা কোর্ট অফ ইনকোয়ারির প্রেসিডেন্ট করা হয়েছিল এবং সেখানে তিনি যেভাবে সুপারিশ করার কথা ওইভাবে তিনি সুপারিশ করেননি। এটাই হলো তার অপরাধ এবং ওইভাবেই কিন্তু আমরা তার ব্যাপারে সুপারিশ করেছি। মানে এখানে হালকা করারও কিছু নাই, আর এখানে আপনার এটাকে ভারী করারও কিছু নেই। কারণটা হলো যে উনি তো যেমন মনে করেন 46 ব্রিগেড কমান্ডার, উনি নিজে জড়িত ছিলেন, ডিপ্লয়েড ছিলেন ওইখানে, কোন রকম অ্যাকশন করেন নাই। ওরকম অবস্থাতে উনি ছিলেন না, তিনি একজন প্রিন্সিপাল স্টাফ অফিসার ছিলেন, চিফ অফ স্টাফ যেভাবে বলে সেভাবে উনি তদন্তের প্রেসিডেন্ট হতে বলেছে কোর্ট অফ ইনকোয়ারি, উনি হয়েছেন। তো হওয়ার ব্যাপারে তারপরে তিনি আমি কিন্তু বারবার বলছি যে উনি ভালোভাবে কিন্তু জিনিসগুলোকে তুলে এনেছিলেন, খুব ভালোভাবে ইনকোয়ারিটা করেছিলেন ওখানে। কেন ওখানে তো একজন নয়, আমার মনে হয় 23 জনের না কতজনের সদস্য ছিল। তো উনি শেষে এসে আর ওইভাবে দৃঢ়তার সঙ্গে যে সুপারিশগুলো করা দরকার সেটা উনি করেন নাই। বলছেন যে আরো ইনকোয়ারি দরকার, আরো ইনকোয়ারি, যে সময় আলামতগুলো ছিল সবকিছু ছিল। তাছাড়া পলিটিশিয়ান যারা, তাদের স্টেটমেন্ট উনি নিতে পারেননি। তো এই বিষয়গুলোকে আমরা দেখে বিচার বিবেচনা করে তার ব্যাপারে আমরা সুপারিশ করেছি। কাজে এখানে হালকা আমরা নিজেরা করার চেষ্টা করি। কারণটা হলো আমরা হালকা করলে, আমি আমার সদস্যদেরকে বলেছিলাম, কমিশনের সম্মানিত সদস্যদেরকে, যে আমরা যদি ফেল করে যাই তাহলে বাংলাদেশের স্বাধীনতা থাকবে না। কারণটা হলো যে এটা নির্ভর করতেছে আমাদের উপরে, যে আমরা কিভাবে এই জিনিসটাকে আমরা সামনে নিয়ে আসি এবং বিচারের জন্য আমরা সুপারিশ করি। কাজেই এটার স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্ন, এটা আমার জন্য যা সবার জন্য এটা। তো কাজেই আমরা কাউকে ছাড় দেইনি এবং প্রচলিত আইনে সর্বোচ্চ শাস্তির কথা আমরা বলেছি। ভারতের বিচারটা কিভাবে হতে পারে? এইটা ভারতের ব্যাপারে আমরা প্রথমে তো আমরা একটা অ্যাপ্রোচ নিয়েছিলাম, যেটা আমি অপোজ করেছি। সেটা হলো, কেন আমাকে তো সব যে মাননীয় সদস্য যারা আছেন আমাদের কমিশনে, তাদের সবার কথাই আমাকে শুনতে হয়েছে চেয়ারম্যান হিসেবে। তা আমি একটা ছিল যে আমরা ডিপ্লোম্যাটিক্যালি ভারতের সঙ্গে এটাকে ডিল করার ক্ষেত্রে আমরা একটা মতামত ফ্রেম করেছিলাম। কিন্তু আমি পরে বললাম যে না, আমরা সরকারের উপরে ছেড়ে দিই, এই সরকার কিংবা পরবর্তী সরকার ভারতের কাছে ক্ষতিপূরণ চাইতে পারে, চাওয়া উচিত বলে আমি মনে করি। ভারতের কাছে ক্ষমা প্রার্থনা চাইতে পারে, চাওয়া উচিত বলে আমি মনে করি। যে কাজ তারা করেছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে নস্যাৎ করার জন্য, বাংলাদেশকে দুর্বল করার জন্য, বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে দুর্বল করার জন্য, বাংলাদেশ বিজিবিকে দুর্বল করার জন্য, এই অপরাধের তো কোনো ক্ষমা নাই। তো সরকার এটা চাইলে করতে পারে, সরকার যেভাবে চাইবেন। পরবর্তী সরকার যে আসবে সে কোনো দলীয় সরকারেরই তো আসবে। সেখানে আপনি আশা করেন কিনা দলীয় সরকার আসলে এটার বিচার করতে পারে? না, দেখেন, জুলাই বিপ্লবের পরে কিন্তু বাংলাদেশের অনেক জিনিস বদল হয়ে গেছে, যদিও রাজনীতিবিদদের মধ্যে সেই আগেকার ধারণাই এখনো বিদ্যমান। কিন্তু তারপরেও আমি সবাইকে বলবো যে পরিবর্তিত অবস্থাকে বিবেচনায় নিয়ে এই বিডিআর বিদ্রোহের বা হত্যাযজ্ঞের এই বিচারটাকে একটা খুব গুরুত্বের সহকারে নিয়ে এটা বিচার করা। তা না হলে আমরা স্বাধীন থাকবো না ভবিষ্যতে। কেননা আমাদের সশস্ত্র বাহিনীর পলিটিশিয়ান কেউ যেন সাহস না করে ভবিষ্যতে যে আমরা প্রতিবেশী দেশের সঙ্গে ষড়যন্ত্র করে দেশের স্বাধীনতা নস্যাৎ করে দেব। এটা যেন সাহস। একজন বলছে যে ডিজিএফআই ইচ্ছে করে ইন্টারনেট বন্ধ অফ করে দিয়েছিল। সেটা আমরা ইন ডিটেইল আমরা ইনভেস্টিগেশন করেছি এবং মোল্লা ফজলে আকবর, জেনারেল মোল্লা ফজলে আকবর যিনি বিদেশে আছেন, তাকেও আমরা ইন্টারভিউ করেছি, তার স্টেটমেন্ট নিয়েছি, তাকে আমরা জুমে নিয়ে এসে কাউন্টার কোশ্চেন করেছি। সব ব্যাপারেই আমরা কিন্তু পুরোপুরি ভাবে অবহিত হয়েছে যে কি ঘটেছিল। তদন্তের রিপোর্টটা পাবলিক করা হচ্ছে না কেন? মানে আমি যতটুকু জানি এটা তো কেবল গেল 30 তারিখ, আর আজকে হলো আপনার কয় তারিখ বলেন? এই কয়দিনে কি সম্ভব? 11 দিনে এটা সম্ভব? আর ওখানে তো আছে প্রায় আপনার 6টা ভলিউমে প্রায় 1000 পৃষ্ঠার উপরে। এই 1000 পৃষ্ঠা পড়ার জন্য সরকারকে তো একটা কমিটি করে দিতে হবে। এবং একটা ভালো প্রশ্ন আপনি এনেছেন, আমি সরকারকে অনুরোধ করবো একটা এক্সপার্ট কমিটি করার জন্য, যেখানে সুপ্রিম কোর্টের বিচার মানে আপনার অবসরপ্রাপ্ত বিচারপতি থাকতে পারেন, সেখানে সুপ্রিম কোর্টের আইনজীবী থাকতে পারেন, সেখানে আপনার আইনবিদ থাকতে পারেন, বাইরে যারা আছেন, আমাদের কমিশনেরও সদস্য সেখানে থাকতে পারেন,
আর্মির সেখানে অফিসার থাকতে পারেন। এই নিয়ে একটা টিম গঠন করে একটা স্টাডি করা, এবং আমরা যা সুপারিশ করছি এর বাইরেও কিন্তু অনেক মানুষকে শাস্তির আওতায় আনার স্কোপ আছে। তো সেগুলো যাতে আনা যায় এবং যাতে ভবিষ্যতে এই লুফুলগুলোকে বন্ধ করে দেওয়া যায়, যাতে কেউ যেন সাহস না করে যে আমরা স্বাধীনতা বিক্রয় করে দেবো আমাদের প্রমোশনের জন্য, আমাদের টাকা পয়সার জন্য, বিদেশে আমাদের বাড়িঘরের জন্য, সম্পদের জন্য। এটা যেন করার সাহস কেউ না করে। কাজে আমি বলবো একটা এক্সপার্ট কমিটি করে এটাকে স্টাডি করার জন্য, তারপরে এটা বিচারের আপনি বলছেন যে এর বাহিরেও অনেকে শাস্তির আওতায় আসতে পারে। তার মানে কি তদন্তের পরে যখন বিচার শুরু হবে সেই মাধ্যমে, নাকি তদন্তেরও আরেকটু কিছু? যখন বিচার শুরু হবে, আর যে এক্সপার্ট কমিটি এটাকে রিভিউ করবেন, যদি করেন আর কি, সেখানেও তারা মতামত দিতে পারেন যদি সরকার চায় যে এই সুপারিশের বাইরেও, যেমন আমি মনে করি একটা খবরের কাগজ বলেছে, ইংরেজি খবরের কাগজ, যে এটা জঙ্গিবাদের কাজ, কিন্তু সেটা জঙ্গিবাদের কাজ তো নয়। জঙ্গিবাদ ওখানে কি ছিল বলেন আপনি? তো কাজেই এখানে তারা সুপারিশ করতে পারে যে না, এই এদেরকেও বিচারের আওতায় আনা যেতে পারে। আমার কথা হলো যে জঙ্গিবাদের কাজ কেন বলেছে? মানে এটা কি ভারতকে রক্ষা করার জন্য, নাকি আওয়ামী লীগকে, মানে ভারত আওয়ামী লীগকে রক্ষা করার জন্য এটা বলা হয়েছে? জঙ্গিবাদের মাধ্যমে তো সরকারকে খুশি করার চেষ্টা করেছে, সরকারকে রক্ষা করার চেষ্টা করেছে, আমি সেটাই বলবো। তো এটা একটা গর্হিত অপরাধ। তো এইগুলো যদি আমরা সবগুলোকে ধরতে যাই সবাইকে, তাহলে আরো 6 মাস লাগবে। তো এদিকে তো পুরো এই যে সামনে ইলেকশন চলে আসতেছে, তারপরে আপনার জাতি একবার অধৈর্য হয়ে গেছে যে কেন রিপোর্ট সাবমিট করা হচ্ছে না। তো কাজে আমাদেরকে করতে হলে, ইভেন আমরা তো শেষের দিকে রাত্রে 12টা 11টা পর্যন্ত অফিস করেছি, করে এটাকে সাবমিশনের ব্যবস্থা করেছি। এখনো কি কারো সাক্ষী দেওয়া? অনেকে বলেন যে আমার কাছেও তো তথ্য আছে, আমাকে জিজ্ঞেস করা হয়নি বা হয়েছে সেভাবে গুরুত্ব দেওয়া হয়নি। এটা বলা উচিত নয়, কারণ আমরা আমাদের ওয়েবসাইট খুলেছি, আমরা টেলিফোন নাম্বার দিয়েছি, আমরা প্রচার করেছি যে কারো কাছে যদি কোনো রকম ইমেল দিয়েছি যে কারো কাছে কোনো যদি এরকম তথ্য থাকে তাহলে আপনারা আমাদের কাছে লিখে পাঠান, আপনারা নিজেরা আসেন আমাদের এখানে এসে বক্তব্য। এটা এখনো সুযোগ আছে? না, এখন তো সুযোগ নাই, তবে ওই এক্সপার্ট কমিটি যদি করে, তারা যদি শুনতে চায় বক্তব্য একটা বিশেষ ক্ষেত্রে সেই হিসেবে দেয়া যেতে পারে, কিংবা কোর্টে যখন মামলা শুরু হবে তখন গিয়ে কোর্টে উনি স্বতঃপ্রণোদিত হয়ে সাক্ষী দিতে পারেন যদি তার কাছে ওইরকম ডকুমেন্ট থাকে। তবে আমি আপনাকে বলতে পারি আমাদের কাছে যত ডকুমেন্ট আছে এবং আমরা পেয়েছি, এই ডকুমেন্ট কারো কাছে নাই। আমরা ডিজিএফআই থেকে পেয়েছি, এনএসআই থেকে পেয়েছি, ডিএমআই থেকে পেয়েছি, আপনার বিজিবি থেকে পেয়েছি, মানে এত ডকুমেন্ট যেগুলো বস্তায় বস্তায় একবারে হাজার হাজার পেজ, শত শত পেজ, সেই ডকুমেন্ট গুলো আমরা স্টাডি করেছি। তো এগুলো আমাদের চাইতে বেশি ডকুমেন্ট আর কারো কাছে বাংলাদেশে এই মুহূর্তে, তার মানে এইগুলাই যথেষ্ট, মানে এই বিডিআর হত্যার যথেষ্ট। একজন বারবারই প্রশ্ন করছেন, যার জন্য আমি আপনাকে প্রশ্ন করতে বাধ্য হচ্ছি। আমরা শেষ করব এরপরেই। আপু স্যারকে জিজ্ঞেস করেন যে সিপাহী মঈন কই? দেখেন, এই সিপাহী মঈন এ কোথায় আছে এটা আমরা জানি না। হয়তো বেঁচে আছে, বাইরে চলে গেছে, থাকতে পারে, বিদেশে কোথাও হয়তো আছে, কিংবা নিহত হয়ে থাকতে পারেন, মরে গিয়ে থাকতে পারেন। তো যাকে পাওয়া যায় নাই, তো ওই সিপাহীকে নিয়ে তো আর আমরা তদন্ত করতেছি না, বিকজ ওগুলো তো আমাদেরকে ওইটা আমাদের আওতার বাইরে রাখা হয়েছে, আওতার বাইরে রাখা হয়েছে। আর ওগুলো নিয়ে যদি আমরা পড়ি তাহলে তো আর এই তদন্ত করা হতো না। অসংখ্য ধন্যবাদ স্যার আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা শেষ বক্তব্য আর কিছু মানে যুক্ত করবেন কিনা? আমার শেষ বক্তব্য হলো, এই দেশকে যদি স্বাধীন রাখতে হয় ভবিষ্যতে প্রজন্মের জন্য, আমাদের প্রজন্মের জন্য, তাহলে এই হত্যার বিচার করতে হবে, অবশ্যই করতে হবে। এছাড়া কোনো আর উপায় নাই, করতেই হবে যদি আমরা স্বাধীন থাকতে চাই জাতি হিসেবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং প্রিয় দর্শক আপনারা যারা সাথে ছিলেন তাদেরকে ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য, এবং আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।